নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা এখন ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার একটি সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করতে। আমরা জানি যে ৭০ খ্রিস্টাব্দে ইহুদিরা জেরুজালেম থেকে বিতাড়িত হয়। রোমান সেনাপতি টিটুস তাদেরকে হত্যাযজ্ঞ চালান এবং আফ্রিকা বা ইউরোপের বিভিন্ন দেশে তাদেরকে দাস হিসেবে নিয়ে যাওয়া হয় কিংবা তারা পালিয়ে যায়। তারপর ইহুদিরা ফিলিস্তিনে বা জেরুজালেম সংখ্যাগরিষ্ঠ ছিল। ইহুদিদের সংখ্যা কমে যায়, তারা নিপীড়নের শিকার হয়। পুরো ইউরোপে তারা নিপীড়নের শিকার হয়। রাশিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, ইউরোপের বিভিন্ন দেশে তারা নিপীড়নের শিকার হয়। তাদেরকে মধ্যযুগে আশ্রয় দিয়েছিল মুসলমানরা, মরক্কোতে আশ্রয় পায়, আলজেরিয়াতে তারা আশ্রয় পেয়েছিল, এমনকি বসনিয়া হার্জেগোভিনায় তারা মুসলমানদের আশ্রয় পেয়েছিল। তুর্কিরা তাদেরকে আশ্রয় দিয়েছে একটা নিপীড়িত জনগোষ্ঠী হিসেবে। কিন্তু জেরুজালেমে তারা ফিরে আসবে, ফিলিস্তিনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এই বিষয়টি তারা কখনো ভুলে যায়নি। তারা একটি প্রজন্ম থেকে প্রজন্ম ধরে স্মরণ করে আসছে। ১৯ শতাব্দীতে বিশ্ব পরিস্থিতি তাদের জন্য কিছু অনুকূল পরিবেশ তৈরি করল। ১৮৫০ থেকে ১৯০৩ সাল পর্যন্ত বা ১৯০০ পর্যন্ত এই সময়টায় ইহুদিরা ধীরে ধীরে ফিলিস্তিনে জমি কিনতে থাকে। তখন ফিলিস্তিন উসমানীয় তুর্কিদের অধীনে, কিন্তু উসমানীয় তুর্কিরা দুর্বল হয়ে গেছে। ইহুদিরা ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আসে এবং তারা ফিলিস্তিনি জমি কিনে। প্রথম সেটেলমেন্টটা হয়েছিল জেরুজালেমের পাশে। তারপরে তারা মূলত সমুদ্রের তীরে, বিশেষ করে জাফা যে প্রাচীন বন্দর, জাফা বন্দরের আশেপাশে তারা জমি কিনে এবং কৃষি খামার গড়ে তোলে। এক পর্যায়ে একটা রোমানিয়ান গোষ্ঠী তারা গলিলে, উত্তর ফিলিস্তিনে কৃষি খামার গড়ে তোলে। জাফা, হাইফা কিংবা জেরুজালেম এসব জায়গায় তারা কৃষি খামার গড়ে। তেল আবিব শহরটি নতুন শহর। তেল আবিব হলো জাফার পাশে, এটা পরবর্তীতে গড়ে তোলা হয়। ইউরোপ ব্যাপী ইহুদিদের ব্যবসা বাণিজ্য ছিল। তাদের মধ্যে অনেক বড় বড় ধনকুবের ছিল। যেমন একজন হচ্ছে রথচাইল্ড, বিখ্যাত ব্যক্তি। ফ্রান্সে যিনি ব্যাংকের মালিক ছিলেন, পারিবারিকভাবে তারা ব্যাংকার। এই রথচাইল্ড এই ইহুদি সেটেলমেন্টের জন্য অনুদান দিতেন, বিপুল অনুদান তিনি দিয়েছে। ফিলিস্তিনে মুফতিরা ফতোয়া দিয়েছেন বহুবার যে ইহুদিদের কাছে জমি বিক্রি করা যাবে না, কিন্তু দ্বিগুণ, তিনগুণ, চারগুণ দাম দেওয়ার কারণে অনেক গরিব মুসলিম কৃষক তারা জমি বিক্রি করেছেন। এভাবেই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই ফিলিস্তিনে তারা উল্লেখযোগ্য সংখ্যক কৃষি খামার গড়ে তুলতে সক্ষম হয়। যদিও পপুলেশন তাদের খুব বেশি ছিল না। হয়তো প্রথম বিশ্বযুদ্ধের সময় ফিলিস্তিনের মোট জনসংখ্যা ৫% ইহুদি ছিল, কিন্তু তাদের কিছু সম্পদ ছিল, কৃষি খামার ছিল। ১৯০০ সালের একটু আগে বা ১৯০০ সালের পরে ১৯০৩, ৪, ৫ এই সময়ের মধ্যে আন্তর্জাতিক জায়নিস্ট সংগঠন মুভমেন্টটি চালু হয় এবং তাদের একজন বড় ব্যক্তিত্ব, সাংবাদিক, তিনি আইনজীবী, তার নাম হচ্ছে হার্জেল, তিনি হাঙ্গেরিয়ান। তিনি একটি থিওরি আনেন, সেটি হচ্ছে ন্যাশনাল হোমল্যান্ড ফর জুইশ পিপল, যে জুইশ পিপলের জন্য একটা জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠা করতে হবে। তবে হার্জেল এটা দাবি করেন নাই যে এই আবাসভূমি ফিলিস্তিনেই হতে হবে। তিনি বলেছেন এটা ফিলিস্তিনে হতে পারে কিংবা বাইরেও হতে পারে। ব্রিটিশদের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল। ব্রিটিশদেরকে তারা অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এমনকি একটি ইহুদি লিজিয়ন, কয়েকটা ব্যাটালিয়নের সমন্বয়ে ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করেছে উসমানীয়দের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এসব কারণে ব্রিটিশরা তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সহানুভূতিশীল হয়। তো প্রথমে ব্রিটেন প্রস্তাব করেছিল যে ইহুদিদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে উগান্ডা, কিন্তু আন্তর্জাতিক জায়নিস্ট মুভমেন্টের সম্মেলনে এটি অত্যন্ত জোরালোভাবে প্রত্যাখ্যান করা হয় এবং জায়নিস্ট মুভমেন্ট ব্রিটিশদের কাছে দাবি করে অতি অবশ্যই ফিলিস্তিনে তাদের জন্য হোমল্যান্ড বা আবাসভূমি প্রতিষ্ঠা করতে হবে।
এই প্রেক্ষিতে 1917 সালের 2 নভেম্বরে ব্রিটিশ ফরেন মিনিস্টার বেলফোর তিনি একটি ডিক্লারেশন দেন বা একটি পত্র দেন। তিনি একটি পত্র দিয়েছেন রথচাইল্ডকে, যেহেতু তিনি আন্তর্জাতিক জায়নিস্ট সংগঠনের লিডার, যে আমাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে ফিলিস্তিনে একটি ন্যাশনাল হোম, জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠা করা হবে জুইশ পিপলের জন্য। তবে সেখানে যে মুসলিম বা আরবরা রয়েছে তাদের কোনো অধিকার ক্ষুণ্ণ করা হবে না। এই ঘোষণাও বেলফোরের ডিক্লারেশনের মধ্যে ছিল। তো যাই হোক, আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয়রা পরাজিত হয় এবং প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয়দের পরাজয়ের পেছন আরবদের ভূমিকা ছিল। কারণ মিশরের যে ব্রিটিশ রাষ্ট্রদূত ছিলেন ম্যাকমানা, তিনি আরবদের সাথে দীর্ঘদিন যোগাযোগ করেছেন বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে বা বিশ্বযুদ্ধ চলাকালে। এবং আরব যে শাসক, যাকে শরীকে মক্কা বলা হয়, হুসাইন, তাকে তিনি প্রলুব্ধ করেন যে তোমাকে আমরা আরবের রাজা বানাবো, তুমি উসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করো। তিনি উসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। কিন্তু তিনি যখন ফিলিস্তিনের ব্যাপারে ছাড় দিতে রাজি হন নাই, তখন ব্রিটিশরা তাকে বাদ দিয়ে আলে সৌদ পরিবারের প্রতি যোগাযোগ করে এবং সৌদ পরিবারকে অর্থ এবং অন্যান্যভাবে সহায়তা করে। ফলে সৌদ পরিবার হুসাইনকে, শরীকে মক্কা হুসাইনকে পরাজিত করে পুরো আরবের শাসন দখল করে। জাজিরাতুল আরব আলে সৌদের শাসন চালু হয়। তবে তারা ফিলিস্তিনের বিষয়ে বলেছিল যে আরব উপদ্বীপের বাইরে অন্য যে ভূখণ্ড, সেগুলোর ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। ফলে এই সুযোগটা নিয়ে ইংরেজরা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে তাদের জন্য সুগম পায়। 1920 সালে যখন ব্রিটিশ ম্যান্ডেট চালু হয় ফিলিস্তিনে, তখন হাজার হাজার ইহুদিরা ফিলিস্তিনে আসতে থাকে। রোমানিয়া থেকে, পূর্ব ইউরোপ থেকে, রাশিয়া থেকে, বিশেষ করে বলশেবিক বিপ্লবের পরে রাশিয়া থেকে বিপুল ইহুদি ফিলিস্তিনে আসতে থাকে। এগুলোকে আলিয়া বলা। প্রথম আলিয়া মানে প্রথম ফিলিস্তিনি উদ্বাস্তুদের, ইহুদিদের আগমন। দ্বিতীয় আলিয়া, দ্বিতীয় ইহুদি উদ্বাস্তু দলের আগমন। তৃতীয় আলিয়া, এরকম 4, 5, 6, 7টি আলিয়া নানা জায়গা থেকে ফিলিস্তিনে আসতে থাকে। এভাবে ফিলিস্তিনে একটা উল্লেখযোগ্য সংখ্যক পপুলেশন ইহুদিদের হয়ে যায়। কিন্তু ইহুদি রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হচ্ছে 1948 সালে, তখনও ফিলিস্তিনে আরবরা সংখ্যা গরিষ্ঠ ছিল। 75% আরব ছিল, 25% মতো ইহুদি ছিল। কিন্তু যেহেতু ব্রিটিশদের অনুকম্পা, ব্রিটিশদের সহযোগিতায় তারা বিপুল অস্ত্রের অধিকারী ছিল ইহুদিরা, তারা খুব সহজে 1948 সালে যখন প্রেসিডেন্ট ফিলিস্তিন ত্যাগ করল, 14 মে 1948 ডেভিড বেন গুরিয়ন স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করল। অনেকগুলো জাতিভিত্তিক রাষ্ট্র হয়েছে, সিরিয়া হয়েছে, জর্ডান হয়েছে, কিন্তু ফিলিস্তিনি আরব মুসলিমরা কোনো রাষ্ট্র পায়নি। সেই জায়গায় প্রতিষ্ঠিত হলো ইসরায়েল রাষ্ট্র 1948 সালে 14 এবং সেটিকে ফিলিস্তিনিরা নাকবা কিংবা বিপর্যয় কিংবা দুর্যোগ বলে স্মরণ করে। কারণ তাদের জীবনে যে দুর্যোগ নিয়ে আসছে 1948 সালে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা, সেই দুর্যোগ এখনও শেষ করে।